হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে সোমবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম গোপু সোনার সেবা পূজা দিয়ে। সকাল সকাল গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছিলাম একটা ঠান্ডা জলে তুলসী পাতা দিয়ে। ফুল সত্যি কথা বলতে বাগানে একদমই কমে গেছে, তাই জন্যই কিন্তু শুধুমাত্র তুলসী পত্র আর তার সাথে অল্প একটু অগরু দিয়ে গোপুসোনাকে প্রতিদিনের মতো মধু মাখিয়ে স্নান করিয়েছি। গোপুসোনার জামা কাপড় সমস্ত কিছু গয়নাগাটি এখানে রেডি করে রেখেছি। এবারে গোপুসোনার গা হাত পা মুছিয়ে এই সুন্দর জামা, গলার হার, তারপরে চুড়ি সব কিছু পরিয়ে গোপুসোনাকে একদম রেডি করেই দেখাচ্ছি। গোপুসোনা একদমই কিন্তু রেডি হয়ে গেছে। আসনটা ভালো করে মুছিয়ে আজকে একটু অগরু স্প্রে করে দিয়েছি। আমার কাছে কিন্তু একটা অগরুর স্প্রে বোতল আছে, আমি কিনেছিলাম একটা বড় পাউচ, কিন্তু দেখি ওইটাতে আর ব্যবহার করছিলাম না, কারণ একটু বেশি খরচ হয়ে যাচ্ছে। তারপরে সব সময় তো কিনে রাখি কেনা সম্ভবও হয় না, সব সময় টাকা পয়সাও সমান থাকে না, তাই অল্প অল্প করে যেহেতু আমাদের ব্যবহার করতে হবে সেই ভেবেই কিন্তু অন্য একটা বোতলে কিন্তু আমি তুলে রাখি। যাই হোক, তারপরে ভাবলাম যে না একটু দেখি কেমন লাগে। আর সত্যি কথা বলতে অগরুটা যদি পুরো সিংহাসনটা সুন্দর করে স্প্রে করে পুছে দেওয়া যায় তাহলে কিন্তু ঠাকুরঘরটা বেশ সুন্দর থাকে, একটা মনোরম পরিবেশ, একটু মন্দির মন্দির ভাব কিন্তু অবশ্যই মন্দিরের ভিতরে থাকে। হরে কৃষ্ণ। ঘামে ডুবে গেছি আর হাঁপিয়েও গেছি, মুখটা ধুয়ে এলাম, তিলক উঠে গেছে। একটু কাজ করছিলাম, আমাদের ঘরে যেহেতু কাজ হয়েছিল, সিমেন্ট বস্তা এসেছিল, সেই সিমেন্ট বস্তাগুলোতে মাটি ভরেছিলাম। এর আগে 20 বস্তা ভরেছিলাম আর আজকে এই 8 বস্তা মতো ভরেছি। মানে মাটি ভরার কারণ ওইখানে আদা গাছ লাগানো হবে, তোমাদেরকে একটু দেখাবো। আমাদের ঘরে বস্তায় আদা গাছ লাগানো হয়, আর বস্তার আদা গাছে কিন্তু আদা কিন্তু খুব ভালো হয়। এই যে এখানে লাগানো হবে, এতগুলো বস্তা দেওয়া হয়েছে, সাজানো হলো এক্ষুনি। আর এই যে আদা এর ভিতরে রাখা আছে, মানে আদাগুলোতে এখনও মানে গজাটা বের হয়নি আর কি, ওই জন্য এখানে রাখা হয়েছে জল দিয়ে। যখন একটু করে গজা বেরোবে তখন কিন্তু এগুলো মানে নেড়ে এইখানে কিন্তু লাগানো হবে। কয়েকটা ফুল গাছের গোড়ায়, এই ফুল গাছের গোড়াগুলোতে মাটিও দিলাম। মাটিগুলো আমি ভরেছি, দাদাবু এসেছিলো, দুজন মিলে কিন্তু ধরে এখানে বসিয়ে নিয়েছি। আর প্রতিদিন বৃষ্টির ভয়ে এই যে ঘুঁটেগুলোর ওপরে পেপার চাপাচ্ছি প্রতিদিন, যদি বৃষ্টি আসে সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে ওই ভয়ে। এইগুলো সরাতে হবে, দিলে রোদটা না হলে লাগবে না। ছেলে হচ্ছে মায়ের সাথে এক্ষুনি একটু বেরিয়ে গেল, কারেন্টও নেই ঘরের ভিতরে। মা গ্রুপের পয়সা দিতে যাচ্ছে, ওই জন্য মায়ের সাথে ও গেছে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়াও হয়নি, খিদেও পেয়েছে। বলতে বলতে বেজে গেল প্রায় 7:45। পান্তা ভাত আছে, দেখি দুটো আলু যদি ভাজি তাহলে আলু ভাজা দিয়ে দুটো পান্তা খাবো। এমনি এমনি কিছু পান্তা তো আমি খেতেই পারি না, খালি পান্তা ভাত কোনো কিছুই খেতে পারি না কিছু না থাকলে। ভাতের সাথে তো তরকারি না হলেও ভালো লাগে না, পান্তার সাথে আলু ভাজি হলে দুটো খাওয়া হবে। আর বড়ি যে ভাজবো, বড়ি খেয়ে এখন গরমে সহ্যও হয় না, অ্যাসিড হয়ে যায়, গ্যাস হয়ে যায়। ওই জন্য দেখি দুটো আলু ভাজবো। কারেন্টও নেই, এত গরম লাগছে জানি, এসে একটু ফ্যানে বসবো সেই উপায়ও নেই। কারেন্টটাও চলে গেছে ঠিক টাইম টু টাইম ধরে বেঁধে, কিন্তু দেখি কি করা যায় না করা যায়। হরে কৃষ্ণ। এখন যাচ্ছি পুঁই ডাঁটা তুলতে। এই যে ঝুড়ি নিয়েছি, এই যে কাঁচি নিয়েছি, যাই পুঁই ডাঁটা কিছু তুলে নিয়ে আসি। বাগানে অনেক পুঁই ডাঁটা বড় হয়ে গেছে, চলো। এই যে পুঁই ডাঁটাটা দেখছো কত বড় হয়ে গেছে, বড় হয়ে আবার ভেঙেও গেছে। আস্তে আস্তে করে একটা একটা করে ডাঁটা তুলে নিই। আর বাগানের ভিতরে প্রচুর ঘাস পাতা হয়েছে, এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে একদিন। কিছুটা ওই পাশে পরিষ্কার করেছিলাম, এই পাশটা কিন্তু করা হয়নি, তাই প্রচুর ঘাস হয়েছে। আর ঘাসের মধ্য থেকেই কিন্তু কাঁচি দিয়ে তুলছি। আর এই কাঁচি দিয়ে কিন্তু পুঁই শাকগুলো কাটতে বেশ ভালোই লাগে, মানে ভালো লাগে বলতে আমার তো বেশ ভালো লাগে। আর পুঁই শাকগুলো এত নরম নরম, কচি
কচি কচি, মানে দেখেই শান্তি, মানে খাওয়া হোক আর না হোক পুঁই শাকগুলো দেখেই শান্তি। আর একদম ছোট ছোট ডগ তো খুবই নরম, এখন বেশ ভালো লাগে পুঁই শাকগুলো খেতে। আর একদম সার ওষুধ ছাড়া মানে এই পুঁই শাকগুলো হয়েছে, একটুও সার ব্যবহার করা হয়নি, তাতেই এত সুন্দর সুন্দর পুঁই শাক হয়েছে। বেশ ভালোই হয়েছে পুঁই শাকগুলো। এই ডাঁটাটা দেখো কত বড় হয়েছে, এটা এই জন্য একটু সরু হয়ে গেছে। এই শাকের কিন্তু এই ডাঁটার কিন্তু একটাই এইটা দেখেছি, যত বেশি বড় হবে তত বেশি কিন্তু রোগা হয় এই খাড়াগুলো, মানে ডাঁটাগুলো আর কি। একদম নিচ থেকে মানে কেটে তুলছি যাতে ওইখান থেকে আবার নতুন করে দুটো করে ডাল মোটামুটি বেরোতে পারবে। ওই রকম একদিন এসে ঘাস টাস পরিষ্কার করতে হবে। এই যে কতগুলো তুলেছি দেখো, হিসেব করে করে ছেলেকে নামাচ্ছিলাম, বাবু হিসেবে 1 2 করে কটা হলো দেখ কতগুলো ডাঁটা। ছেলেও পাশে বসে আছে, সবজি আমার না করবো বলে একদম বসে আছি এইখানে। পুঁই শাকগুলো বেছে দিবি না? বেছে দেবো পুঁই শাকগুলো, হ্যাঁ সুন্দর করে বেছে দেবো। আচ্ছা হোক। বলতে বলতে এখানে রান্না বান্না প্রায় আরম্ভ হয়ে গেছে, প্রায় হয়েও গেছে। দেখতে পাচ্ছ এখানে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, দই পটল করেছি, তার সাথে পাঁপড়ও ভেজেছি। এদিকে করছিলাম ডাল, টক ডাল করছিলাম, তার সাথে আজকে পুঁই শাকের চচ্চড়ি। কিন্তু সকালবেলা রান্না করব ভেবেছিলাম পুঁই শাকের তরকারি আর হচ্ছে টক ডাল, কিন্তু আজকে হঠাৎ এত আয়োজন কেন সেইটা তোমাদেরকে অবশ্যই ভিডিওর শেষে বলবো। এত আয়োজনের কথা ছিল না, কিন্তু আজকে অনেক কিছু ভগবানকে আয়োজন করে দিলাম। আজকে এটা ভগবানের ইচ্ছা ছিল, আর আজকে আমার পরম সৌভাগ্য, আজকে আমি এত কিছু রান্না করে আমি সাধু সেবা দিতে পারলাম। হরে কৃষ্ণ। আজকে সারাদিন তো তেমন কোনো ভিডিও মানে বানানো হয়নি। দুপুরবেলা তো দেখলেই তোমরা অনেক কিছু রান্না বান্নাও করলাম। আজকে আসলে একজন গৌড়ীয় মঠের একজন ভক্ত প্রচারের জন্য বেরিয়েছিল, উনি হচ্ছেন প্রসাদ পাবেন বলে গেছিলেন, তাই জন্যই হঠাৎ এত কিছু রান্না বান্না আয়োজন কিন্তু করেছিলাম। উনি এসেছেন প্রায় 3টে মতো বেজে গেছিলো, তখনই এসেছেন আর তখনই প্রসাদ পেয়েছেন। আর আমি ততক্ষণ প্রসাদ পাইনি, উনি চলে যাওয়ার পরেই কিন্তু আমি প্রসাদ পেয়েছি। আর এখন তোমাদের সাথে ভিডিওটা করছি আমি কিন্তু মানে কটা বাজে 8টা 1, মানে রাতের বেলা। এক্ষুনি আবার ভাত রান্না করেছি, দুপুরের তরকারি আছে, ওই দিয়ে মা আর বাবা খেয়ে নেবে। আর আমি যেহেতু দেরি করেই প্রসাদ পেয়েছি তাই জন্য কিন্তু আমার সত্যি কথা বলতে একদম খিদে নেই, ওই জন্য আমি খাবো না। আর আজকে সত্যি আমি খুব মানে সৌভাগ্যবান, মানে কি বল সৌভাগ্যবতী, সৌভাগ্যবতী, কারণ এই বৈশাখ মাসে আমি একজন বৈষ্ণব সেবা দিতে পেরেছি, সাধু সঙ্ঘ পেলাম। এইটাই আমার জীবনে অনেক কিছু, মানে জীবনে বৈষ্ণব সেবা সাধু সেবা দিলে তাদের কাছ থেকে অনেক কৃপা পাওয়া যায়। ঠিক আছে, অন্য কেউ মানে অনেকে আসবে, অনেকে হয়তো বাড়িতে খাওয়া দাওয়াও করবে, কিন্তু সবাই আশীর্বাদ কৃপা সবাই করে না, একমাত্র সাধুগুরু বৈষ্ণবই কিন্তু কৃপা করে। আর তারা যেহেতু ভগবানের ভজন করে, তারা কিন্তু ভগবানের অতি প্রিয়, তারা ভগবানের সেবক, তারা ভগবানের অতি প্রিয়। তাদের এই ছোট্ট ছোট্ট আশীর্বাদ কৃপা অনেক বড় আমাদের কাছে, কারণ আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করব তোমাকে। সাধুগুরু বৈষ্ণবের এই আশীর্বাদ, এই কৃপা ভক্তিপথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু। তাই বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে তাদের সেবা করা উচিত, তাদেরকে যতটা সম্ভব সেবা দেওয়া উচিত। আর সত্যি আমি অনেক সৌভাগ্যবান। আর যে প্রভু এসেছিলেন তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণই কিন্তু ভগবানের কথা বলছিলেন, শেষে উঠে চলে গেছেন, কিন্তু মনই চাইছিল না যে যেন আরেকটু থাকুক, আরেকটু ভগবানের কথা আমাকে বলুক, মানে ভগবানের আচ্ছা তোমাকে আশীর্বাদ করি, তুমি ভগবানের ভক্ত হও, তুমি অনেক বড় হও, ভগবানের সেবা করো। আমার ছেলে এই কথাটা শিখেছে, বলবে যখন তখন এসে বলবে মা আমাকে আশীর্বাদ করো, গপু দাদাকে গিয়ে বলবে তার গপু দাদা আমাকে আশীর্বাদ করো। কোথা থেকে শিখেছে জানি না, মোটামুটি ও এই কথাটা শিখেছে। আর ওই জন্য আমি এক্ষুনি যেহেতু আশীর্বাদ কথাটা বললাম, তাই জন্যে ও পাশে বসে আছে, বলছে, ওকে একটু নিয়ে এসছি আমি এখন, একটু ও লিখতে তো শিখেনি, মানে শিখেই নি, স্লেট খড়িটা নিয়ে এসছি যাতে ওকে একটু বসাবো।
তারপর আমার ছেলে খাওয়া দাওয়াও করবে, ও ঘুমিয়ে পড়বে, ওর টাইম বলতে বলতে হয়েই এসছে। যাই হোক, আজকে আমি অনেক সৌভাগ্যবতী যে একজন সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমার বাড়িতে পড়েছে। আমি সত্যি অনেক সৌভাগ্যবতী। আমি কি যে বলবো তোমাদেরকে নিজে বুঝতেও পারছি না। সাধুগুরু বৈষ্ণব কোথায় এসেছিল? তো সাধুগুরু বৈষ্ণব এসেছিল তো, তুমি তো ঘুমিয়ে গেছো। সেই যে প্রভুটা এসেছিল না সকালবেলা তিলক পরে, দুপুরবেলা আমাদের বাড়িতে প্রসাদ পেলো তো, সে গোপুদাদার প্রসাদ পেলো না, তুমি তো ঘুমিয়ে গেছিলে। হ্যাঁ, যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।